আমাদের এই অধ্যায়টা কিন্তু দুইটা পার্ট আছে, তাই না? জেনেটিক্স এবং বিবর্তন। জেনেটিক্সের শেষ লেকচার আজকে, এরপরে যে দুইটা লেকচার সেটা বিবর্তন নিয়ে আলোচনা করবো। খুব জটিল ব্যাপার স্যাপার, জটিল ব্যাপার স্যাপার কেন বলতেছি, খুব গোলমেলে ব্যাপার স্যাপার। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্টাপাল্টা কথা শুনছো এবং ওগুলাকে ভিত্তি ধরে বসে আসছো। বেসিক কথাগুলো বলবো, যাই হোক সেটা পরের লেকচারের কথা। এখন জিনতত্ত্বের শেষ অধ্যায়ে আমরা রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং টপিক, আমি দেখছি স্টুডেন্টরা খুব এটা শিখতে চায়, হ্যাঁ, এবং মজার, হ্যাঁ আসলেই। তো যাই হোক, রক্তের গ্রুপ নিয়ে শিখবো আমরা। রক্তের গ্রুপ কিন্তু অনেক পদ্ধতিতেই করা যায়। এবিও পদ্ধতি একটা, আরএইচ পদ্ধতি একটা, এমএন ক্লাসিফিকেশন বলতে একটা ক্লাসিফিকেশন আছে। তো মোটামুটি দেখা গেছে এখন পর্যন্ত প্রায় 13 রকম রক্তের গ্রুপ পাওয়া গেছে। এটা মাথায় রাখো জাস্ট ইনফরমেশনগুলো। তবে এই গ্রুপিং সিস্টেমের মধ্যে আমরা এবিও এবং আরএইচ এই দুটো গ্রুপিং সিস্টেম দেখবো। অর্থাৎ দেখো, মানুষকে অনেকভাবে গ্রুপিং করা যায় না, এমন করতে পারি সাদা কালো, আবার করতে পারি কালো সাদা কালো করতে পারি, বা লম্বা খাটো করতে পারি, তারপরে মোটা চিকন করতে পারি। অনেক রকম ভাবে ক্লাসিফাই করা যায় না? এরকম রক্তকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আরএইচ, আরেকটা হচ্ছে এবিও, আরেকটা এমএন, অনেক রকম আছে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে এবিও এবং আরএইচ। তাই এই দুটোকে কম্বাইন করে এবিও আরএইচ ব্লাড গ্রুপিং করা হয়েছে। তো ব্লাড গ্রুপিং পড়ানোর আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, দেখো প্রশ্নটা কি, একটি সদ্যজাত ছেলে সন্তানের রক্তের গ্রুপ এ নেগেটিভ। নেগেটিভ গ্রুপের লোকজন খুব কম পাওয়া যায়, তারপরে অনেকেই আছে, 15%-এর মতো মোটামুটি। তার রক্তে কোন অ্যান্টিজেন এবং কোন অ্যান্টিবডি রয়েছে? একটা বাচ্চা জন্ম নিয়েছে, সদ্যজাত একটা শিশু, সদ্যজাত একটা ছেলে, সদ্যজাত সন্তান, সদ্যজাত, যার রক্তের গ্রুপ হচ্ছে ভাইয়া কি, এ নেগেটিভ। আমার প্রশ্ন হচ্ছে, তার রক্তে কোন অ্যান্টিজেন আছে? অ্যান্টিজেনকে আমরা সংক্ষেপে এজি লিখতে পারি। আর তার রক্তে কোন কোন অ্যান্টিবডি আছে, যেটাকে আমরা সংক্ষেপে এবি লিখতে পারি। তো তোমাদের সবার উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, তোমরা সবাই খাতায় লিখে ফেলো, তোমার যেটা মনে হয় অ্যান্সার লিখে ফেলো। সদ্যজাত অ্যান্টিজেন কি কি থাকবে লিখে ফেলো, তুমি তো জানোই। অ্যান্টিবডি কি কি থাকবে সেটাও লিখে ফেলো, সবাই লিখে ফেলো। আমি তোমাদের আধা মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, তোমরা চিন্তা করে লিখো যে কোন কোন অ্যান্টিজেন আর কোন কোন অ্যান্টিবডি থাকা উচিত। সবাই আশা করি লিখে ফেলছো। এখন আমি তোমাদের বুঝাবো, বুঝানোর পর অ্যান্সারটা করে দিব এবং তোমরা মিলিয়ে দেখবা তোমাদের কয়টা অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে? তো আসো, রক্তের গ্রুপ কিভাবে নির্ধারণ করা হয়। দেখো, আমরা জানি আমাদের রক্তে, যদি এখানে দেখাই আনি, আমাদের রক্ত, এমন করে রক্তনালীর মধ্যে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, এবং এরা ভেসে বেড়ায় যে লিকুইডের মধ্যে, সেই লিকুইডের নাম হচ্ছে প্লাজমা। সেই লিকুইডের নাম হচ্ছে প্লাজমা বা রক্ত রস। এখন এই যে অ্যান্টিবডিগুলো কিন্তু থাকে হচ্ছে প্লাজমায় বা রক্তরসে, প্লাজমা বা রক্তরসে থাকে এরা। আর অ্যান্টিজেনগুলো থাকে মূলত আরবিসিতে, ডাব্লিউবিসিতেও কিন্তু অ্যান্টিজেনগুলো থাকে। যাই হোক, তোমাদের বইতে সেটা লেখা নাই। তো দেখো, আরবিসির যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালে কিন্তু আমরা এই যে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এগুলো খুঁজে পাই। এটা একটা বেসিক কথা। যে অ্যান্টিজেনগুলো কই থাকে ভাইয়া? অ্যান্টিজেনগুলো থাকে আরবিসির সেল মেমব্রেনে, আর অ্যান্টিবডিগুলো রক্তরসে ঘুরে বেড়ায়। এই যে এরকম অ্যান্টিবডি তোমরা শিখছো, বি সেল থেকে তৈরি হয়, রক্তরসে ঘুরে বেড়ায়। এখন আসো দেখি আমরা, মনে করো একজন লোকের ব্লাড গ্রুপ হচ্ছে এ। এখন তার ব্লাড গ্রুপ আসলে কেন এ? কারণ হচ্ছে তার যে আরবিসি আছে, এই মনে করো তার আরবিসি, এই আরবিসির সেল মেমব্রেনে এ নামক অ্যান্টিজেন পাওয়া যায়, তাই তার ব্লাড গ্রুপ হবে এ। আরেকজন মানুষের মনে করো ব্লাড গ্রুপ হচ্ছে বি। কেন বি? কারণ তার যে আরবিসি আছে, সেই আরবিসির সেল মেমব্রেনে বি অ্যান্টিজেন পাওয়া যায়। আরেকজন মানুষ মনে করো যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। তো এ বি কখন হয় ভাইয়া? এ বি তখনই হয় যখন কারো আরবিসির সেল মেমব্রেনে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইটাই উপস্থিত থাকে। এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইটাই উপস্থিত থাকে। এবার মনে করো ভাইয়া, এমন একটা গ্রুপের লোক, যেই লোকের রক্তে কোনো অ্যান্টিজেন নেই। বুঝো,
এর এ অ্যান্টিজেন ছিল, এর বি অ্যান্টিজেন, এটার এও আছে বিও আছে, আরেকজন লোক যার কোনো রকম অ্যান্টিজেন নেই। তো যার লোহিত রক্ত কণিকায় কোনো রকম অ্যান্টিজেন থাকে না তাকে কোন গ্রুপের রক্ত বলা হয়? কোন গ্রুপের রক্ত বলা হয় বলো তো? সবাই লিখো, অ্যান্সারটা লিখে ফেলো যে যার রক্ত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না তাকে কোন গ্রুপের রক্ত বলে। আমি জানি তোমরা একটা অ্যান্সার লিখছো, তবে আমার মনে হয় তোমাদের বেশিরভাগের অ্যান্সারটাই ভুল হয়েছে। এখানে সঠিক উত্তর হবে যার রক্তের আরবিসিতে কোনো অ্যান্টিজেন থাকে না তাকে বোম্বে গ্রুপের রক্ত বলা হয়। বোম্বে গ্রুপ, বোম্বে গ্রুপের রক্ত বলা হয়। তাইলে ভাইয়া আমাদের উত্তরটা ভুল না, তোমাদের উত্তরটা, হ্যাঁ তোমাদের উত্তরটা ভুল হয়েছে। তাহলে সঠিক উত্তরটা হবে কি দেখো, তোমরা ও গ্রুপ বলতে যাদেরকে বুঝাও, ও গ্রুপের রক্ত, ও গ্রুপের রক্ত, ও গ্রুপের রক্ত বলতে বুঝায় দেখো ও গ্রুপের যারা লোক রয়েছেন তাদের আরবিসিতে কিন্তু অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। এইচ নামক একটা অ্যান্টিজেন কিন্তু তাদের আরবিসিতে থাকে। ঠিক মতো দেখা যাচ্ছে? যাচ্ছে না মনে হয়, আমি একটু মুছে এইচটাকে সঠিক সুন্দরভাবে লিখি। এইচ অ্যান্টিজেন থাকে, ওকে। অর্থাৎ দেখো যাদের রক্তে যাদের রক্তে যাদের রক্তে তোমার কোনো অ্যান্টিজেন থাকে না তাদেরকে বলা হয় বোম্বে গ্রুপ। তাহলে ও গ্রুপের কাহিনীটা হচ্ছে যাদের রক্তে এইচ অ্যান্টিজেন থাকে তাদেরকে বলা হয় ও গ্রুপ। এখন এটার মেকানিজমটা আমি তোমাদের একটু বলি আগে। মনে রাখবা আমরা যত মানুষ আছি সকল মানুষের রক্তে কিন্তু অনেক রকম অ্যান্টিজেন আছে, তার মধ্যে এইচ অ্যান্টিজেন এটা সবার রক্তেই আছে। অর্থাৎ তোমার রক্তের গ্রুপ যদি এ হয় তারপরেও কিন্তু তোমার এইচ অ্যান্টিজেন আছে, তোমার রক্তের গ্রুপ যদি বি হয় তারপরেও তোমার এইচ অ্যান্টিজেন ভাইয়া আছে, তোমার রক্তের গ্রুপ যদি এবি হয় তারপরেও তোমার এইচ অ্যান্টিজেন আছে, আর তোমার রক্তের গ্রুপ যদি ও হয় তাহলে তোমার শুধু এইচ অ্যান্টিজেনটাই আছে, এ বি এর মধ্যে কেউ নেই। তবে দুর্ভাগ্যবশত পৃথিবীতে খুব কম মানুষই পাওয়া গেছে যাদের আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকে না, যাদের আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকে না তাদেরকে বলা হয় বোম্বে গ্রুপ। কেন ভাই বোম্বে, ভারতের বোম্বাই গ্রুপ? কারণ এইরকম লোক প্রথম ভারতে খুঁজে পাওয়া গেছিল। ভারতের বোম্বাইতে এমন একটা লোক পাওয়া গেল একদিন রক্ত ইয়া করতে গিয়ে, যে দেখা গেল তার আরবিসিতে কোনো অ্যান্টিজেনই নেই, কোনো গ্রুপের মধ্যে সে পড়তেছে না। তখন দেখা গেল সে হচ্ছে আসলে, তাকে নাম দেওয়া হলো বোম্বে গ্রুপ। বোম্বেতে যেহেতু পাওয়া গেছিল তাই তার নাম দেওয়া হয়েছে বোম্বে গ্রুপ। তাহলে ভাই দেখো যাদের, আমাদের দেখুন অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্লাসিফিকেশনটা করি। এ গ্রুপের যারা লোক, এ গ্রুপের যারা লোক তাদের রক্তে এ অ্যান্টিজেন থাকবে এবং এইচ অ্যান্টিজেন থাকবে, এ এবং এইচ থাকবে। বি গ্রুপের যারা লোক তাদের রক্তে বি এবং এইচ অ্যান্টিজেন থাকবে, বি থাকবে এইচ থাকবে। যারা এ বি গ্রুপের তাদের রক্তে এও থাকবে, বিও থাকবে, এইচও থাকবে। যারা বোম্বে গ্রুপের তাদের রক্তে কোনো অ্যান্টিজেনই থাকবে না। আর যারা ও গ্রুপের তাদের রক্তে শুধুমাত্র এইচ অ্যান্টিজেন থাকবে। একটু বক্স করে দিলে তোমরা পরবর্তীতে সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এ গ্রুপে এ অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন, বি গ্রুপে বি এবং এইচ, এ বিতে এ বি এইচ তিনটাই থাকবে। বোম্বে গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, আর ও গ্রুপে কিন্তু এইচ নামে একটা অ্যান্টিজেন থাকে। বুঝো, ও গ্রুপে কিন্তু এইচ নামে একটা অ্যান্টিজেন থাকে। এবার মনে করো এরকম একটা বাচ্চা জন্ম নিল, মনে করো এই গ্রুপের একটা বাচ্চা জন্ম নিল, তার রক্তে কিন্তু এ অ্যান্টিজেন আছে আর এইচ অ্যান্টিজেন আছে। তো অ্যান্টিজেনের হিসাব তো বুঝে গেছে। মনে রাখবা কার ব্লাড গ্রুপ কি হবে সেটা শুধুমাত্র অ্যান্টিজেনের উপর নির্ভর করে, অ্যান্টিবডির উপর নির্ভর করে না। অ্যান্টিজেন আমি ম্যাচ করে দেখবো, মনে করো এক ধরনের রক্তে আমি এ বি এইচ পাইলাম, তাহলে বলবো সে হচ্ছে এবি গ্রুপের। অ্যান্টিবডি কি আছে আমার দেখার কোনো দরকার নেই। একই রকম কারো রক্তে আমি এইচ অ্যান্টিজেন পাইলাম, বুঝবো সে হচ্ছে ও গ্রুপের। কোন কোন অ্যান্টিবডি তার রক্তে আছে আমার দেখার কোনো প্রয়োজন নাই, ওটা পরের ব্যাপার। আমার কারো রক্তে বি আর এইচ পাইলাম, বুঝবো সে বি গ্রুপের। কারো রক্তে এ আর এইচ পাইলাম, বুঝবো সে এ গ্রুপের। এবার আসো অ্যান্টিবডি। এখন দেখো একটা বাচ্চা যখন জন্ম নিল, সদ্যজাত বাচ্চার অ্যান্টিবডি, সদ্যজাত বাচ্চার অ্যান্টিবডি। দেখো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু তার রক্তে এ অ্যান্টিজেনের বিপরীতে বা ব্যাপারটা বুঝাই, ব্যাপারটা একটু দেখি সামনে জায়গা আছে কিনা। যে আমরা দেখো ব্যাপারটা আমরা কি জানি, যে যার আরবিসিতে এ অ্যান্টিজেন আছে সে এ অ্যান্টিবডি তৈরি করবে না, সে কি করবে, সে বি অ্যান্টিবডি তৈরি করবে।
কারণ এ যেহেতু তার আছে তাই এর বিপরীতে সে কিছু তৈরি করবে না, তবে বি যেহেতু তার নাই তাই এর বিপরীতে সে অ্যান্টিবডি তৈরি করবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আবার মনে করো যার রক্তের গ্রুপ হচ্ছে বি, সে বি এর বিপরীতে কোনো অ্যান্টিবডি তৈরি করবে না, তবে যেহেতু তার রক্তে এ নাই তাই সে এর বিপরীতে এ অ্যান্টিবডি তৈরি করবে। এবি দিয়ে অ্যান্টিবডি আর এজি দিয়ে অ্যান্টিজেন, বুঝতে পারছো না? এসবিএস এজি, তার মানে হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। যাই হোক, তাহলে দেখো তোমার যে অ্যান্টিজেনটা আছে তুমি সেটার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করবে না, বিপরীতের বিরুদ্ধে করবা। তাহলে খেয়াল করো, যেহেতু এর মধ্যে এ অ্যান্টিজেন আছে তাই সে অ্যান্টিবডি এ কখনোই তৈরি করবে না, তবে যেহেতু তার বি নাই সে বি অ্যান্টিবডি তৈরি করতে পারে। তবে মনে রাখবা, যখন একটা বাচ্চা জন্ম নেয় তার রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, বি এর ক্ষেত্রেও কোনো অ্যান্টিবডি থাকে না, এদের ক্ষেত্রেও কোনো অ্যান্টিবডি থাকে না, এটার ক্ষেত্রেও নাই, মানে অন্য অ্যান্টিবডি থাকতে পারে তবে রক্তের গ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি কিন্তু থাকে না। রক্তের গ্রুপ নির্ধারণকারী হচ্ছে এগুলো মূলত আইজিএম, বুঝছো? ইমিউনোগ্লোবিন এম। ইমিউনোগ্লোবিন এম এর মাধ্যমে তোমার অ্যান্টিবডিগুলো হয়। এবার দেখো ব্যাপারটা, একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে, এ গ্রুপের বাচ্চা, তার রক্তে এ অ্যান্টিজেন আছে তবে অ্যান্টিবডি কিন্তু নাই, কোনো অ্যান্টিবডি নাই। এখন একটা জিনিস জানলে তোমরা খুশি হবা যে এই যে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন এরা যে শুধুমাত্র আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় আছে ব্যাপারটা কিন্তু এমন না। লোহিত রক্তকণিকার বাইরে আমাদের পরিবেশে আকাশে বাতাসে এ এবং বি অ্যান্টিজেন ঘুরে বেড়াচ্ছে। এরা হচ্ছে বিভিন্ন রকম ডাইস্যাকারাইড, তোমরা ডাইস্যাকারাইড পড়ছো না, গ্যালাক্টোজ, ওগুলো আমি তোমাদের জটিলতার জন্য উদ্যোগে নিচ্ছি না। এরা কিন্তু আমাদের পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, পরিবেশে কিন্তু এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আছে। এখন একটা এ গ্রুপের বাচ্চা সে যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাই না, অন্য অনেকের সংস্পর্শে আসতেছে, সেই পরিবেশ থেকে কিন্তু তার দেহের ভিতরে দেখো এ এবং বি অ্যান্টিজেন ঢুকতেছে। তার রক্তের মধ্যে এ বি অ্যান্টিজেন আছে, ভালো কথা, কিন্তু পরিবেশ থেকেও কিন্তু তার বডির ভিতরে, আমি যদি তোমাদেরকে ডায়াগ্রাম দেখে দিলে হয়তো সুবিধা হয়। মনে করো এই হচ্ছে একটা বাচ্চা, ঠিক আছে, এই হচ্ছে একটা বাচ্চা, বুঝে নাও আর কি। এখানে মনে করো হচ্ছে তার রক্তের মধ্যে এ অ্যান্টিজেন আছে। এখন সে যখন শ্বাস প্রশ্বাস করতেছে, তার নাক দিয়ে, মুখ দিয়ে, বডির বিভিন্ন পার্ট দিয়ে কিন্তু তার বডির মধ্যে এ এবং বি অ্যান্টিজেন ঢুকতেছে, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন ঢুকতেছে। ঢুকার পর যখন তারা ঢুকতেছে, ঢুকে দেখতেছে, আমার বডি দেখতেছে, আরে এ তো আমার পরিচিত, এর সাথে তখন দহরম মহরম, এই তোর কোনো সমস্যা নেই, তুই যেভাবে খুশি ঘুরে বেড়া বডির মধ্যে, কোনো প্রবলেম করিস না, তাইলে ঠিক আছে। কিন্তু বি অ্যান্টিজেন যখন তার বডিতে ঢুকছে তখন বলছে, এই তুই কে রে? তখনই সে কি করছে, বি এর বিপরীতে কিন্তু সে একটা বি অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করো, জন্মগতভাবে তার বডিতে কোনো বি অ্যান্টিবডি ছিল না, কারণ মায়ের বডি থেকে কিন্তু বি অ্যান্টিবডি আসে না, আর মায়ের বডিতে শুধুমাত্র আইজিজি গুলা বাচ্চার বডিতে আসে, আইজিএম তো আসবে না। তাহলে দেখো, জন্মগতভাবে তার বডিতে কিন্তু কোনো বি অ্যান্টিবডি ছিল না। এই বাচ্চাটা যখন পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, পরিবেশ থেকে তার বডির মধ্যে এ এবং বি অ্যান্টিজেন ঢুকছে। ঢুকার পর দেখা গেছে সেই বাচ্চাটা এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করে নাই, যেহেতু সেটা তার পরিচিত। তবে বি অ্যান্টিজেন যেহেতু তার অপরিচিত, তাই সে কি করছে, বি অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে দেখো, জন্মের সময় কিন্তু তার বডিতে কোনো অ্যান্টিবডি ছিল না, তবে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হবে তার দেহে। তো দেখো, যেহেতু সে হচ্ছে এ অ্যান্টিজেন আছে, অতএব সে বি অ্যান্টিবডি তৈরি করবে। আবার এই বাচ্চাটা যেহেতু বি অ্যান্টিজেন আছে তাই সে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। আবার এর যেহেতু এ বি দুইজনেই পরিচিত তাই কারো বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে না। আবার এর ব্যাপার তো বাদই দাও, এ তো সবার বিরুদ্ধেই করবে। আর যার রক্তের গ্রুপ ও, সে তো এ কেও চিনে না, বি কেও চিনেন না, তাই সে দুজনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। ব্যাপারটা খেয়াল করো, জন্মের সময় কিন্তু ছিল না, জন্মের সময় কিন্তু কোনো অ্যান্টিবডি নিয়ে বাচ্চা জন্মায় না, রক্তের অ্যান্টিবডি নিয়ে জন্মায় না। রক্তের গ্রুপ নির্ধারণের, যদিও অ্যান্টিবডি রক্তের গ্রুপ নির্ধারণে ব্যবহৃত হয় না, তাই মনে রাখবা রক্তের গ্রুপ নির্ধারণের অ্যান্টিবডিগুলো জন্মের সময় থাকে না, এগুলো পরবর্তীতে অর্জন হয়, কয়েক মাস বা কয়েক বছর পর আস্তে আস্তে তার বডিতে গ্রো করে। এই হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, এবিও সিস্টেম, ওকে।
সদ্যজাত বাচ্চা কোনো অ্যান্টিবডি থাকে না, পরবর্তীতে উল্টা দিকে, এগুলো তো সবাই বুঝো। এবার আসো আরএইচটা একটু বুঝাই দেই। দেখো যাদের রক্তের গ্রুপ পজিটিভ তাদের ক্ষেত্রে দেখা যায়, মনে করো একটা লোকের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, মনে করো বি পজিটিভ, সেক্ষেত্রে তার বডিতে প্রথমত সবার বডিতে এইচ অ্যান্টিজেন থাকে, এরও থাকবে, বি যেহেতু তাই বিও থাকবে, পাশাপাশি আরেকটা অ্যান্টিজেন তার বডিতে দেখা যায় যেটা হচ্ছে আরএইচ নামে আরেকটা তৃতীয় অ্যান্টিজেন তার বডিতে দেখা যায়। তাহলে দেখো আরএইচ এর ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখো কেউ হচ্ছে আরএইচ পজিটিভ গ্রুপ, আরএইচ পজিটিভ, কেউ হচ্ছে আরএইচ পজিটিভ গ্রুপ, আর বাকিরা হচ্ছে আরএইচ নেগেটিভ গ্রুপ, এই বোঝানো আর কি, হ্যাঁ আরএইচ নেগেটিভ গ্রুপ। এখন দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডির কম্বিনেশনটা খেয়াল করি, অ্যান্টিজেন অ্যান্টিবডি। ব্যাপারটা খেয়াল করো, যারা হচ্ছে আরএইচ পজিটিভ, সেটা এবি পজিটিভ হইতে পারে, বি পজিটিভ হইতে পারে, এবি বুঝতেছে যে কোনো রকম ও পজিটিভ হইতে পারে, যাদের পজিটিভ গ্রুপের রক্ত তাদের রক্তে আরএইচ অ্যান্টিজেন থাকে, অর্থাৎ এ বি এর পাশাপাশি বা ও এর পাশাপাশি এইচ এর পাশাপাশি আরএইচ অ্যান্টিজেনটা তাদের বডিতে থাকে। তবে যারা হচ্ছে আরএইচ নেগেটিভ, মনে করি যে বলে আসলাম একটা বাচ্চার রক্তের গ্রুপ বি নেগেটিভ, যার রক্তের গ্রুপ বি নেগেটিভ তার কিন্তু আরএইচ অ্যান্টিজেনটা থাকে না, ফাঁকা, আরএইচ অ্যান্টিজেন বলতে কোনো অ্যান্টিজেন থাকে না, ওকে, আরএইচ থাকে না। এখন দেখো যার রক্তের গ্রুপ আরএইচ পজিটিভ সে তো কখনোই আরএইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে না, তাই না? অতএব তার আরএইচ অ্যান্টিবডি কিন্তু থাকবে না। অর্থাৎ আমি লিখে দিই, এটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আর এটা হচ্ছে আরএইচ অ্যান্টিবডি। তো যার আরএইচ অ্যান্টিজেন আছে তার তো কখনোই আরএইচ অ্যান্টিবডি থাকবে না, স্বাভাবিক। এখন দেখো আমাদের নর্মাল সেন্স কি বলে, যেই লোকটার আরএইচ অ্যান্টিজেন নাই তার কিন্তু আরএইচ অ্যান্টিবডি থাকার কথা, তাই না? আরএইচ অ্যান্টিবডি থাকার কথা। তো যেহেতু অ্যান্টিজেন নাই তাই তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। তবে এখানে একটা ব্যতিক্রম দেখা যায়, সেটা হচ্ছে যাদের আরএইচ অ্যান্টিজেন থাকে না তাদের আরএইচ অ্যান্টিবডিও থাকে না। কারণ কি, অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয় কেমনে দেখায় আসলাম না, যে জন্মের সময় তো কোনো অ্যান্টিবডি থাকে না, আমরা যখন রাস্তাঘাটে ঘুরে বেড়াই পরিবেশ থেকে আমাদের বডিতে অ্যান্টিজেনগুলো ঢুকে, এবং ওই অ্যান্টিজেনগুলোর মধ্যে যেগুলো আমাদের পরিচিত, যেমন দেখো আরএইচ এর ক্ষেত্রে পরিচিত, তাই আরএইচ এর বিপরীতে সে কোনো অ্যান্টিবডি তৈরি করে নাই। তবে যদি অপরিচিত হইতো তাহলে হয়তো করতো। এখন ব্যাপারটা হচ্ছে এ এবং বি অ্যান্টিজেন এরা কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, তবে আরএইচ নামক যে অ্যান্টিজেনটা আছে এটা কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না। দেখো প্রথম আবিষ্কার হয়েছে কোথায়? বানরের দেহ থেকে, না? বানরের দেহ থেকে আবিষ্কার হয়েছে, তার মানে পরিবেশে কিন্তু এটা আবিষ্কৃত হয় নাই, পরিবেশে কিন্তু এই অ্যান্টিজেন নাই, পরিবেশে কিন্তু এই অ্যান্টিজেন নাই। এটা একটু ইয়াই করে দেই, পরিবেশে কিন্তু এই অ্যান্টিজেন নাই। এগুলো একটু দেখে রাখো কি লেখা আছে, এগুলো কথা বলতে তো ক্লাস হয়ে যাবে 3 ঘন্টা, 1 ঘন্টার ক্লাস, ঠিক আছে? অনেক বেশি হয়ে যাবে ক্লাস, সবকিছুই আসলে অনেক কাহিনী আছে, না বলতে বলতে ভুলেই গেছি আমি, না পড়াইতে পড়াইতে স্টুডেন্টদেরকে ভুলেই গেছি, সব থেকে ইয়া থাকে যে একটু কম পড়াইতে। তো দেখো যাদের আরএইচ অ্যান্টিবডি নাই তারা যাদের আরএইচ অ্যান্টিজেন নাই তারা আরএইচ অ্যান্টিবডিও তৈরি করবে না, কারণ অ্যান্টিবডি তৈরি করতে হলে কি হতে হবে? প্রথমে তার রক্তে আরএইচ অ্যান্টিজেন ঢুকতে হবে। এখন আরএইচ অ্যান্টিজেন তো পরিবেশে নাই, তো যেহেতু পরিবেশে আরএইচ অ্যান্টিজেন নাই তাই সে কিন্তু কোনো আরএইচ অ্যান্টিবডিও তৈরি করবে না। অতএব যাদের রক্তের গ্রুপ পজিটিভ তাদের আরএইচ অ্যান্টিবডি আছে, সরি, যাদের রক্তের গ্রুপ পজিটিভ আরএইচ পজিটিভ তাদের আরএইচ অ্যান্টিজেন আছে, তবে আরএইচ অ্যান্টিবডি তাদের নাই। আবার যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তাদের আরএইচ অ্যান্টিজেন নাই, আবার অ্যান্টিবডিও নাই। এটাই হচ্ছে ব্যতিক্রমী একটা ব্যাপার, ওকে? তাহলে আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি। আমি বলছিলাম যে সদ্যজাত একটি সন্তানের এবি পজিটিভ, তাহলে তার কি হবে? তাহলে আমি একটু বক্স করে এখানে আলাদা করে ব্যাপারটা দেখাই। আচ্ছা, একটু বক্স করে আলাদা করে দেখাই, খেয়াল করো তার অ্যান্টিজেন কোনটা কোনটা থাকবে আর অ্যান্টিবডি কোনটা কোনটা থাকবে। অ্যান্টিজেন আর তার অ্যান্টিবডি। খেয়াল করো যেহেতু সে এ নেগেটিভ, তা আমরা বলছি সব মানুষের রক্তে প্রথমত যে অ্যান্টিজেনটা থাকবে সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন ভাই থাকতেই হবে, এটা ছাড়া সম্ভব না।
যদি না থাকে তাহলে তুমি বোম্বে গ্রুপের। তাহলে এই বাচ্চা তো বোম্বে গ্রুপের বলা হচ্ছে না, এই বাচ্চাকে বলা হচ্ছে কি এবি গ্রুপের। অর্থাৎ এইচ অ্যান্টিজেন অবশ্যই আছে, প্রথমত এইচ আছেই। এবার যেহেতু সে এই গ্রুপের, অতএব তার রক্তে এ অ্যান্টিজেনটাও আছে। এটাও আছে। তবে যেহেতু সে নেগেটিভ গ্রুপের, তাই তার রক্তে কিন্তু কোনো অ্যান্টিবডি আরএইচ অ্যান্টিজেনটা নাই। অর্থাৎ এইচ আর এই দুটো অ্যান্টিজেনই আছে। এবার আমরা শিখে আসলাম যে জন্মের সময় আসলে কোনো অ্যান্টিবডি থাকে না, তার মানে তার রক্তে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। এই অ্যান্সারটা যারা লিখছো যে অ্যান্টিজেন আছে এইচ এবং এ আর অ্যান্টিবডি নাই, তারা সঠিক উত্তর দিচ্ছে। আমার মনে হয় না কেউ এটা লিখতে পারছো, সবাই কিছু না কিছু ভুল করছো। জানি তো আসলে কতদূর তোমাদের শিখানো হয় আর তোমাদের শিখার আগ্রহ কতদূর, তো 5 বছর যাবত দেখতেছি। তো দেখো, এই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, যে জন্মের সময় তার রক্তে কিন্তু কোনো অ্যান্টিজেন, জন্মের সময় তার রক্তে অ্যান্টিজেন থাকবে কি এইচ এবং এ, তবে অ্যান্টিবডি থাকবে না। এবার পরবর্তীতে দেখো কি হবে, আবার পরবর্তীতে আস্তে আস্তে কি হবে সেটা একটু দেখাই দিই। মানে যেমন জন্ম থেকে 1 মাস পর বা 5 মাস পর, তখন আবার তার রক্তে একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা কিরকম? চেঞ্জটা হবে এরকম যে দেখো, আমি আবার এখানে একটা ক্রস করি। এটা হচ্ছে জন্মের পরবর্তীতে, হ্যাঁ, এটা হচ্ছে অনেক পরবর্তীতে। এটা হচ্ছে সদ্যজাত, আর এটা হচ্ছে পরবর্তীতে কি হবে ভাইয়া? আসো আমরা ভাগ করি অ্যান্টিজেন অ্যান্টিবডি। অ্যান্টিজেন, তারপরে নিচে হচ্ছে অ্যান্টিবডি। তোমরা পরবর্তীতে যেটা হবে সেটা লিখে ফেলছো আর কি শুরুতেই, কিন্তু না, সদ্যজাত শব্দটা তো এই জন্যই দিচ্ছি, আমি কি এত বোকা? আচ্ছা, তো অ্যান্টিজেন আগের মতোই থাকবে, যেহেতু অ্যান্টিজেন সে জন্মসূত্রেই তার জেনেটিক্সে যে অ্যান্টিজেন আছে সেটাই, আর কিছু করার নাই। তাহলে এইচ থাকবে, যেহেতু এইচ সবারই থাকে, আর এ থাকবে, যেহেতু সে এই গ্রুপে তাই তার এ থাকবে। এইচ আর এ এই দুইটা তার বডিতে থাকবে। এবার দেখো, এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। তাহলে দেখো, ভালো কথা গেল। এ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, তবে যেহেতু এই অ্যান্টিজেনটা তার পরিচিত, তাই তার বিরুদ্ধে সে কোনো অ্যান্টিবডি তৈরি করবে না। ঠিক আছে, তার বিরুদ্ধে সে কোনো অ্যান্টিবডি তৈরি করবে না। এটা একটু বড় করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো, যেহেতু তার রক্তে বি অ্যান্টিজেন নেই, অতএব বি এর বিরুদ্ধে সে কিন্তু বি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। দেখো, বি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। বি অ্যান্টিবডি তার রক্তে থাকবে পরবর্তীতে, জন্মের সময় থাকবে না, পরে আস্তে আস্তে সে ডেভেলপ করবে এটা। আবার দেখো, তার রক্তে কিন্তু যেহেতু নেগেটিভ রক্ত, তার মানে তার কিন্তু আরএইচ অ্যান্টিজেন নেই। তাহলে আরএইচ অ্যান্টিজেন যেহেতু নেই, তাই আরএইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে আরএইচ অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ আরএইচ অ্যান্টিজেন পরিবেশে পাওয়া যায় না। যা পরিবেশ থেকে আমার বডিতে আসবে, আমি তার বিরুদ্ধে সেটা তৈরি করবো, তা কিন্তু হবে না। অতএব তোমরা হয়তো ম্যাক্সিমাম এই অ্যান্সারটা লিখছো, বা অনেকে হয়তো লিখে ফেলছো এখানে আরএইচ অ্যান্টিবডিও লিখে ফেলছো না। এটা হচ্ছে এটা যারা লিখছো তারা মোটামুটি বইয়ের পড়ছো, লেখাপড়া করো। আর এইটা মনে হয় না কেউ লিখছো। যদি লিখে থাকো তাহলে সে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? যদি কেউ লিখে থাকো তাহলে বুঝবো যে না, তুমি হয়তো আমি যেভাবে পড়তাম সেরকম অনুসরণ করতেছো আর কি। যাই হোক, তো এইরকম যদি কারো অ্যান্সার থেকে থাকে, তোমরা আমাকে কিন্তু অবশ্যই নক করবা, ঠিক আছে? জান ভাইয়া, না আসলেই আমি আপনার এই অ্যান্সারটা করতে পারছিলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো সে অনেক ঘাটাঘাটি করো লেখাপড়া নিয়ে, মানে অস্বাভাবিক, অমানসিক যেটা বলা হয়, লিটারালি অমানসিক লেখাপড়া করো তুমি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা এটা বুঝতে পারলা, আরএইচ এর ব্যাপারটা বুঝতে পারছো। এবার আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, যেটাকে আমরা বলি হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আচ্ছা, কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারে, এগুলা কি দেখাইতে হবে? না দেখালে তো বলবা এইটার আশায় অনেকে বসে আসছে যে কে কাকে রক্ত দিতে পারে। 1 নম্বর কথা হচ্ছে, এই যে সিস্টেমটা, এটা হাসপাতালে অ্যাপ্লাই করা হয় না কখনোই। যেই গ্রুপের রোগী আসে ওই গ্রুপের রক্ত দেওয়া হয়। ও গ্রুপের রোগী, তোমরা কি ভাবছো এবি গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিতে পারে, তাই না? এবি গ্রুপের রোগী পাইলে আমরা সবচেয়ে টেনশনে থাকি যে এবি গ্রুপের রক্তের লোক তো খুব কম। বাংলাদেশে দেখবা 100 জনের মধ্যে 10 জন নাই এবি গ্রুপের রক্ত খুবই কম, পাওয়াই যায় না।
তা আমরা তাহলে আমাদের নর্মালি কি হওয়া উচিত যে এবি গ্রুপের রোগী এটা তো যে কোনো রক্ত দেওয়া যাবে, কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টাটা। এবি গ্রুপের রোগীর কিছুই দেওয়া যায় না, শুধু এবি দেওয়া যায়। এ গ্রুপের এই দেওয়া যায়, বি গ্রুপ বি দেওয়া যায়, ও গ্রুপ ওই দেওয়া যায়, এর বাইরে কিছু করা হয় না। বুঝছো ব্যাপারটা? এই কারণে এটা পড়ানো আমার কাছে একটু ইয়া লাগে যে কেন করা হবে, এটা তো আসলে প্র্যাকটিক্যালি কোনো ইউজ নাই। তো তোমরা বইয়ের চাটা দেখলেই বুঝবা। যে আমি একটু বলে দিই তারপরও, সর্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ। ও গ্রুপ সবাইকে দিতে পারে। তোমাদের বইয়ের কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ইমপ্লিকেশন হয়তো খুব ঝামেলায় পড়লে করতে হয়, তবে করা যথাসম্ভব এড়ায় চলা হয়। রক্ত না পাইলে হয়তো করা হয়। তো কারণ বুঝতেছো অ্যান্টিজেন অ্যান্টিবডি উল্টাপাল্টা করে দিবে। এখন দেখো, যাদের রক্ত গ্রুপ ও তারা সবাইকে দান করতে পারে, ও নেগেটিভ। আর যাদের রক্ত গ্রুপ এবি পজিটিভ তারা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, যাদের রক্ত গ্রুপ এ গ্রুপ যারা আছো, তারা কার থেকে নিতে পারবে? আগে নিতে পারবে কার থেকে? তারপর দিতে পারবে কাকে? দিতে পারবে কাকে? তাহলে এ গ্রুপ অবশ্যই এর কাছ থেকে নিতে পারবে এবং এ বি এর কাছ থেকেও নাকি নিতে পারবে। আর দিতে পারবে শুধুমাত্র, সরি আমি তোমাদের আগে চারটা করি তারপর বুঝাই। এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, আর হচ্ছে ও গ্রুপ। তাহলে আমরা জানি নিতে পারবে কার থেকে? সবাইকে দিতে পারে, একজন আছে, সে হচ্ছে ও গ্রুপ। তাহলে ও গ্রুপ বাই ডিফল্ট সব জায়গায় লিখে দাও। ও গ্রুপ সবাইকে দিতে পারবে, সবাইকে ও গ্রুপ দিতে পারবে। আর সবার থেকে নিতে পারবে কে? এবি গ্রুপ। তাহলে এবি গ্রুপ বাই ডিফল্ট সব জায়গায় লিখে দাও। বাই ডিফল্ট এবি গ্রুপ সব জায়গায় লিখে দাও। এবার আসো এ গ্রুপ। ও এর পাশাপাশি এ কেও দিতে পারবে, বি কে দিতে পারবে না। আবার বুঝতেছই, এবি যারা আছে তারা নিতে পারবে ও এর এবি নিতে পারবে সবার কাছ থেকে, এবি আবার সবার কাছ থেকে নিতে পারবে। কারণ দেখো এ বি, এ বি, ও সবার কাছ থেকে এই রক্ত নিতে পারবে। আর ও গ্রুপ নিতে পারবে শুধুমাত্র ও এর কাছ থেকে। আর দিতে পারার ব্যাপারে যদি আসি, দিতে পারার ব্যাপারে এ দিতে পারবে, এ বি কে দিতে পারবে, আর এ কে দিতে পারবে, বি কে। এবি কাকে কাকে দিতে পারবে? এবি শুধুমাত্র এবি কেই দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। আর ও গ্রুপ সে এবি কেও দিতে পারবে, এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, আবার ও কেও দিতে পারবে, সবাইকেই দিতে পারবে। তাহলে একটু ভাগ করে দিই। এটা বুঝতেছই, এটা আমার পড়াইতে বেশি ভালো লাগতেছে না, কারণ এটা আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই। তোমাদের আবার এগুলাতে খুব আগ্রহ, সহজ সহজ জিনিস তো, এটা বুঝতে খুব ইজি, মনে হয় যে ভাইয়া খুব ভালো বানাইতেছে। আরে ভাই, এগুলা কোনো জিনিসই না। এগুলো আমি স্কুলে উঠার আগে এগুলো বুঝতে পারতাম, মানে চেকার বোর্ডের ভাষা, এগুলা যে ভাষা, এগুলো মানে যারা ট্যালেন্টেড আছে তারা এই ছোট বাচ্চাই বুঝতে পারে। তোমাদের সেই বুদ্ধিটা কলেজে ওইটা হয়, এবং খুব মজা লাগে। আমাদের এগুলো মজা লাগতো ছোটবেলায়, যখন 6-7 কি প্রাইমারি স্কুলে, তখন এগুলো খুব মজা লাগতো এগুলো ইয়া করতে। এখন এগুলো ফালতু লাগে, এই বয়সে এগুলো আর ভালো লাগে না। তবে অনেকের দেখে এই বয়সে এসে এই জিনিসগুলো মাথায় ধরে, বেশিরভাগের ক্ষেত্রে। যাই হোক, কিছু মনে করো না, আবার তোমরা চেঞ্জ করে ফেলো আর কি। যদি এমন হয় নিজেকে চেঞ্জ করো, আমি তোমাদের শুধরাই দিতেছি আস্তে আস্তে। আচ্ছা, আরিস ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটাকে বলা হয় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো আমি স্লাইডগুলো দেখানোর আগে আগে তোমাদের বেসিকটা বুঝাই আসি। দেখবা মা আর বাচ্চা, এই মনে করো হচ্ছে মায়ের রক্ত, এই মনে করা হচ্ছে নিচে বাচ্চার রক্ত। তো মনে রাখবা, বাচ্চা যখন মায়ের পেটে আছে, এই দেখো ছবিতে বাচ্চা মায়ের পেটের ভিতর আছে, তাই না? বাচ্চা এবং মা বাচ্চাকে অনেক ভাবে হেল্প করতেছে। তো বাচ্চার মা যখন বাচ্চার পেটে থাকে, এটা মনে করা হচ্ছে মায়ের রক্ত, মাতা, আর এই হচ্ছে শিশুর রক্ত। টিস্যু বলা ঠিক হচ্ছে না, বাচ্চাই লেখে, শিশু তো জন্ম নেওয়ার পরে। আচ্ছা, সোশ্যাল একটা টার্ম শিশু। আচ্ছা, এখন দেখো মায়ের রক্ত এবং বাচ্চার রক্তকে আলাদা করে হচ্ছে অমরা। এই হচ্ছে অমরার অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করে। অমরা কিন্তু অনেক এনজাইম তৈরি করে, তবে একটা কাজ হচ্ছে অমরা কিন্তু ব্যারিয়ার হিসেবে কাজ করে। অমরা বা প্লাসেন্টা এটা ব্যারিয়ার হিসেবেও কাজ করে, অর্থাৎ অনেক জিনিস চলাচলে কিন্তু অমরা বাধা দেয়। যেমন দেখো, মায়ের দেহ থেকে একটা গ্লুকোজ বা একটা পুষ্টি উপাদান, সেটা কিন্তু সে বাচ্চার দেহে যেতে দিবে। আবার বাচ্চার দেহ থেকে একটা দূষিত উপাদান, মনে করি ইউরিয়া, বাচ্চার দেহে ইউরিয়া আছে, সেটা অমরা ক্রস করে মায়ের দেহে চলে যেতে দিবে।
কারণ মা সেটাকে আসলে দেহের বাইরে নিষ্কাশন করবে। আবার মা যে খাবারগুলো খাইছে সেখানকার গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড সেগুলো কিন্তু বাচ্চার দেহে অমরা ঢুকতে দিবে, প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো ঢুকতে দিবে। আবার ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাসও ঢুকতে দেয় মাঝে মধ্যে, ভাইরাস যেটা আকারে অনেক সেটা ঢুকে পড়ে। এখন কথা হচ্ছে মায়ের দেহের আরবিসি, ডাব্লিউবিসি মানে রক্তের যে মেইন উপাদানগুলো আছে সেগুলোকে কিন্তু অমরা কখনোই ক্রস করতে দেয় না। অমরা কিন্তু সেগুলোকে কখনোই ক্রস করতে দেয় না। অর্থাৎ মায়ের আরবিসি কখনোই বাচ্চার দেহে আসে না, বা বাচ্চার আরবিসি কখনোই কিন্তু মায়ের দেহে যায় না যতক্ষণ অমরা আছে। তাহলে এখন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই ঝামেলাটা আসলে কখন হয়। মনে করো বাবার রক্তের গ্রুপ হচ্ছে আরএইচ পজিটিভ, বাবা হচ্ছে আরএইচ পজিটিভ, মা হচ্ছে আরএইচ নেগেটিভ। এখন তোমরা এটার মেকানিজমটা একটু দেখো, স্লাইড এখান দিয়ে একটু ছোট্ট করে দেখাই দিই। দেখো রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার জন্য মনে করো হচ্ছে যে ট্রেটটা সেটা হতে পারে এরকম, ট্রেটটা হতে পারে মানে জেনেটিক্সটা হতে পারে এরকম, জিনগুলা দেখো এরকম হতে পারে আই পজিটিভ। এমন যদি কারো হয় সে হবে অবশ্যই পজিটিভ। যদি কারো এমন হয় আই পজিটিভ আই, তাহলে সেও হবে পজিটিভ। তবে যদি কারো হয় এরকম আই মানে কোনো পজিটিভের জিন নাই, তাহলে সে হবে নেগেটিভ রক্তের, নেগেটিভ হবে। এ হবে পজিটিভ, এও হবে পজিটিভ। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে মনে করো বাবা হচ্ছে পজিটিভ গ্রুপের, মনে করো বাবা হচ্ছে, আমি এখানেই দেখাই বড় করে বোঝা নিয়ে তোমরা। মনে করো বাবা পজিটিভ এইভাবে হইতে পারে না, দেখো বাবা মনে করো এটা আই প্লাস, আর মাকে যদি নেগেটিভ হইতে হয়, নেগেটিভ মায়ের কিন্তু দুইটাই নেগেটিভ হবে, দেখো আই নেগেটিভ হবে, দুইটা জিনই নেগেটিভ হবে। এখন এদের মধ্যে ক্রস করাইলে বাচ্চাগুলো হবে আই প্লাস আই মাইনাস, মানে সবগুলো বাচ্চাই হবে এরকম আই প্লাস আই মাইনাস, তাই না? তো আই প্লাস আই মাইনাস যদি হয়, একটা প্লাস থাকলেই তার রক্তের গ্রুপ হয়ে যাবে পজিটিভ, একটা প্লাস থাকলে তার রক্তের গ্রুপ হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার এমন হইতে পারে বাবা মনে করো পজিটিভ, মা হচ্ছে নেগেটিভ, মানে আই মাইনাস আই মান দুইটা জিনিস নেগেটিভ চাচ্ছে। সেক্ষেত্রে বাচ্চাগুলো, কিছু বাচ্চা হবে এরকম আই প্লাস আই মাইনাস, কিছু বাচ্চা মনে করো যদি এই জিনের সাথে এই জিনের কম্বিনেশন ঘটে সেক্ষেত্রে আই মাইনাস, অর্থাৎ এই বাচ্চাটা হবে পজিটিভ আর এই বাচ্চাটা হবে নেগেটিভ। বুঝতে পারছো? অর্থাৎ যদি বাবা মায়ের মধ্যে একজন নেগেটিভ হয় তাহলে বাচ্চার কিন্তু নেগেটিভ হওয়ার, আবার এমন হইতে পারে বাবা মা দুজনই পজিটিভ, দেখো বাবা পজিটিভ না, এটা পজিটিভ, মাও মনে করো পজিটিভ, মাও পজিটিভ, বাবা পজিটিভ মাও পজিটিভ, তবে হেটেরও জায়গা আছে, বাবার হচ্ছে প্লাস মাইনাস, মায়েরও প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস হলে প্লাসটাই প্রকাশিত হবে, অর্থাৎ পজিটিভ হবে। এখন মনে করো কোনো কারণে বাবার নেগেটিভের সাথে মায়ের নেগেটিভ ম্যাচ করে গেল, তাহলে কি হইতেছে আই নেগেটিভ, অর্থাৎ মাইনাসে মাইনাস। তো যদি কোনো বাচ্চার দেহে দুইটা জিনই মাইনাস হয় তাহলে কিন্তু তার রক্তের গ্রুপ নেগেটিভ হবে। তবে খেয়াল করো তার মা পজিটিভ ছিল, তার বাবাও কিন্তু কি ছিল ভাইয়া, পজিটিভ ছিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে বাবা মা পজিটিভ হলেও সন্তান কিন্তু নেগেটিভ হইতে পারে। তবে বাবা মা দুজনে যদি নেগেটিভ হয় সন্তান অবশ্যই নেগেটিভ হবে। তোমরা এটা স্টিকার করে ম্যাচ করে নাও। এখন কথা হচ্ছে এই যে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা তুমি যদি দেখতে চাও তোমার অবশ্যই কিন্তু বাবা পজিটিভ এবং মা নেগেটিভ হইতে হবে। বাবা পজিটিভ এবং মাকে নেগেটিভ হইলে এই কন্ডিশনটা ঘটতে পারে, বাবা পজিটিভ এবং মা নেগেটিভ হইলে এই কন্ডিশনটা ঘটতে পারে। তাই দেখো একটা ব্যাপার, মনে করো বাবা হয়েছে পজিটিভ, মা হয়েছে নেগেটিভ। তো বাবা পজিটিভ, মা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সন্তান কিন্তু পজিটিভ হতে পারে। তো মনে করো হ্যাঁ সন্তান পজিটিভ হয়ে বসে আছে, কম্বিনেশনটা দেখো কিরকম, বাবা পজিটিভ মা নেগেটিভ আবার বাচ্চা পজিটিভ। তাহলে খেয়াল করো মায়ের যে আরবিসি আছে সেই আরবিসিতে কিন্তু তোমার আরএইচ অ্যান্টিজেন নাই। মায়ের আরবিসিতে আমি এবি গুলো দেখাইতেছি না, এবি এর নিয়ে এখন আমাদের টেনশন, আমাদের এখন আরএইচ এ ফোকাস। তাহলে দেখো মায়ের আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন কিন্তু দেখো ভাইয়া নেই। তবে যেই বাচ্চাটা হয়েছে মনে করো প্রথম বাচ্চা, সেই বাচ্চাটা পজিটিভ হয়ে গেছে, নেগেটিভও হইতে পারতো তবে বাই চান্স পজিটিভ হয়ে গেছে। মনে করো বাচ্চাটা হয়ে গেছে পজিটিভ। এখন যখনই বাচ্চাটা পজিটিভ হয়ে গেছে
তখনই কিন্তু তার বডিতে এই আরএইচ অ্যান্টিজেনটা আছে। তার আরবিসিতে দেখো আরএইচ অ্যান্টিজেন আছে। তার বডিতে কিন্তু কি আছে ভাইয়া? আরএইচ অ্যান্টিজেন, সবুজ দিয়ে আরএইচ বোঝাচ্ছি, হ্যাঁ। তার বডিতে কিন্তু আরএইচ অ্যান্টিজেন আছে। তো থাকলেও কোনো ক্ষতি বা লাভ নাই, কারণ এই আরএইচ অ্যান্টিজেনটা কিন্তু মায়ের কাছে যাচ্ছে না, মা কিন্তু দেখতে পারতেছে না। তো মা এটাকে আসলে কোনো ক্ষতি, কারণ আরবিসি তো ওঠার যাওয়া আসা করা হয় না। এখন ব্যাপারটা হয় কি দেখো ভাইয়া, যখন বাচ্চা যখন মায়ের পেটে আছে 9 মাস, তখন কোনো রকম প্রবলেম হয় না। যখনই বাচ্চাটা ডেলিভারি হবে, বাচ্চার ডেলিভারি হবে, ডেলিভারির সময় অমরাটা কিন্তু ছিঁড়ে যায়, অমরায় ক্র্যাক হয়, ফেটে যায় অমরাটা। দেখো তাহলে ব্যাপারটা, অমরা এতক্ষণ কি কাজ করতেছিল? অনেক রকম কাজের পাশাপাশি কিন্তু একটা প্রোটেকশন, মানে যেসব জিনিস যাওয়া উচিত না সেগুলোকে যেতেও কিন্তু বাধা দিচ্ছিল। এখন দেখো জন্মের সময় গিয়ে কি হবে? অমরাটা ক্র্যাক করবে, অমরা কিছু এলাকা ফেটে যাবে। এই দেখো অমরা ক্র্যাক করে ফেললো, অমরা গেছে, অমরা ভেঙে গেল। অমরা জন্মের সময়, এটা কখন হবে? অ্যাট দ্য টাইম অফ বার্থ, হ্যাঁ, জন্মের সময়। বাচ্চাটা যখন, প্রথম বাচ্চা যখন জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার সময় কিন্তু কি হইতেছে ভাইয়া? এটা ফেটে গেছে। এখন যখনই অমরা ফেটে গেছে, তখনই বাচ্চার দেহ থেকে কিছু আরবিসি মায়ের দেহে চলে আসলো। বাচ্চার দেহ থেকে কিছু আরবিসি মায়ের দেহে চলে আসলো। দেখো এই আরবিসিটা মনে করো মায়ের দেহে চলে আসছে। এখন এই আরবিসি, বাচ্চার আরবিসি যখন মায়ের দেহে আসছে, তখন কিন্তু বাচ্চার অ্যান্টিজেন, আরএইচ অ্যান্টিজেন, সেটাও মায়ের দেহে চলে গেছে, সেটাও মায়ের দেহে চলে গেছে সামান্য পরিমাণ, তাই না? খুব বেশি না, কয়েক ml হয়তো রক্ত গেছে। এখন আমি তো বলছি আমাদের ইমিউন সিস্টেম খুব অ্যাক্টিভ, সামান্য জীবাণু ঢুকলেও বলে বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তাহলে খেয়াল করো, যখনই আমার বাচ্চার আরবিসি মায়ের দেহে গেছে, তখন বাচ্চার অ্যান্টিজেন, আরএইচ অ্যান্টিজেনও কিন্তু মায়ের দেহে গেছে। তো মা কিন্তু ছিল কি? মা ছিল আরএইচ নেগেটিভ। যেহেতু সে আরএইচ নেগেটিভ, এবং আমরা জানি আরএইচ অ্যান্টিজেন পরিবেশে পাওয়া যায় না, তবে রক্তে পাওয়া যায়, তো রক্তই কিন্তু মায়ের বডিতে ঢুকে পড়ছে। যখনই তার বডিতে আরএইচ অ্যান্টিজেন ঢুকেছে, যখনই তার বডিতে আরএইচ অ্যান্টিজেন ঢুকেছে, তার বি সেল অ্যাক্টিভ হয়ে এইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। দেখো অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, তাই না? কি করছে? অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। সামান্য একটু অ্যান্টিজেন ঢোকাতে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। তো অ্যান্টিবডি তৈরি করে ফেললে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হওয়ার পর কিছু আরবিসি কিন্তু ইয়াও হয়েছে, তোমার অধক্ষেপণ হয়েছে, তবে সামান্য পরিমাণ যেহেতু, তাই মায়ের কোনো ক্ষতি হয় নাই, মা টেরই পায় নাই। 2-3 ml, বুঝো নাই, কোনো ক্ষতি হয় নাই। তবে একটা ব্যাপার খেয়াল করো, মায়ের বডিতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। অর্থাৎ তোমাকে মনে করো 5টা সৈন্য হামলা করছে, সেই 5টাকে ট্যাকেল দিতে আমার বডি 500 সৈন্য মোতায়েন করে দেয়। তো 500-র মধ্যে মনে করো 5 জন মারা গেছে, ওই 5 জনকে মারতে গিয়ে আমারও 5 জন মারা গেছে, তবে বাকি 495 জন কিন্তু অ্যাক্টিভ হয়ে বসে আছে, যে আবার কবে এই কাহিনী আসে, আসলে দেখাবো খেলা। এখন দেখো ঘটনাগুলো কি ঘটে। বসে আছে কিন্তু মায়ের দেহে অনেকগুলো। এবার দেখো প্রথম বাচ্চা সুস্থভাবে, প্রথম সন্তান সুস্থভাবে জন্ম নিয়ে বের হয়ে গেল, কোনো প্রবলেম হলো না প্রথম বাচ্চার, প্রথম সন্তান, হ্যাঁ, প্রথম সন্তান সুস্থভাবে বের হয়ে গেল। এবার দ্বিতীয় সন্তানেই ঘটে কাহিনী। দ্বিতীয় সন্তানও মনে করো আরএইচ পজিটিভ হয়ে বসে আছে, দ্বিতীয় সন্তানও মনে করো আরএইচ পজিটিভ, ঠিক আছে? এবার দ্বিতীয় সন্তান যখন, এটা দ্বিতীয় সন্তান, প্রথমটা ভুলে যাও, আমি একটু ঘুরে নিয়ে আসি। দেখো প্রথম সন্তানের কাহিনী শেষ, এবার দ্বিতীয় সন্তান আসছে। দ্বিতীয় সন্তান আরএইচ পজিটিভ হয়েছে, অর্থাৎ তার আরবিসিতে, প্রতিটা আরবিসিতে কিন্তু কি আছে ভাইয়া? প্রতিটা আরবিসিতে কিন্তু আরএইচ অ্যান্টিজেন আছে। আবার আমার মায়ের বডিতে কিন্তু আরএইচ অ্যান্টিবডি আছে। এখন মনে রাখবা, আরএইচ অ্যান্টিবডি, আরএইচ অ্যান্টিবডি এটা কিন্তু হচ্ছে একটা ইমিউনোগ্লোবিন জি, এবং আমরা জানি অমরার মধ্যে কিছু স্পেশাল রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরগুলো ইমিউনোগ্লোবিন জি কে পাস করতে দেয়। অতএব মায়ের অমরা ভেদ করে হয়তো অন্যান্য অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আসতে পারে না, তবে আরএইচ অ্যান্টিবডি কিন্তু আসতে পারে। তাই কি হবে দেখো, এই বাচ্চা যখন মায়ের বডিতে থাকবে, ধীরে ধীরে দেখা যাবে অনেকগুলো অ্যান্টিজেন তার বডিতে চলে আসছে, সরি অ্যান্টিবডি তার বডিতে চলে আসছে। মা কিন্তু কি করছে? মায়ের বডিতে অস্ত্র প্রস্তুত হয়ে আছে। এবার দ্বিতীয় বাচ্চা যখন আসছে, তখন দেখো অ্যান্টিবডিগুলা বাচ্চার দেহে চলে আসতেছে। অ্যান্টিবডি, সবুজ রং মানে আরএইচ অ্যান্টিবডি, এগুলো হচ্ছে আরএইচ অ্যান্টিবডি চলে আসতেছে। যখনই এই আরএইচ অ্যান্টিবডিগুলো চলে আসতেছে,
আরএইচ অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে খেলা হইতেছে এরকম, দেখো একটা আরেকটাকে নিউট্রাল করে মানে এই হচ্ছে মনে করো আরএইচ অ্যান্টিজেন, এর সাথে এখানে যুক্ত হলে আরএইচ অ্যান্টিবডি। তো এরকম হলে কি হবে, এই যে সেলটা আছে এই সেলটার উপর অ্যাটাক করবে আমাদের বডি। তোমরা শিখে আসছো সাইটোটক্সিক টি সেল, শিখাইছি না তোমাদের? কমপ্লিমেন্ট সিস্টেম এটার উপর কি করবে, অ্যাটাক করবে। কমপ্লিমেন্ট সিস্টেম এটার উপর অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, এই যে আরবিসিটা এটা ভেঙে যাবে। আরএইচ অ্যান্টিজেন আর আরএইচ অ্যান্টিবডি যদি একই রক্তের মধ্যে থাকে, একই ব্যক্তিতে থাকে, তাহলে তার আরবিসিটা ভেঙে যাবে। তাহলে এইরকম সব আরবিসি দেখা যাবে তার প্রচুর পরিমাণে আরবিসি ভাঙন ঘটতেছে। আর আরবিসি যখন ভাঙে, আমরা জানি আরবিসি থেকে একটা পদার্থ বের হয়ে আসে যেটার নাম হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন, এবং এই বিলিরুবিন যদি লিমিটের চেয়ে বেশি হয়ে যায় আমাদের রক্তে, তখন আমাদের দেহের কালার অনেকটা হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায়, যেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইকটেরাস, বা তোমাদের নর্মাল টার্মে জন্ডিস। জন্ডিস, তাহলে বুঝছো কিভাবে জন্ডিসটা হয় এবং কোন বাচ্চার হবে জন্ডিসটা? দ্বিতীয় বাচ্চার হবে, প্রথম বাচ্চার কিন্তু কিছু হবে না। দ্বিতীয় সন্তান বা তৃতীয়, যত বেশি সন্তান হবে তত হওয়ার চান্সটা বেশি। দ্বিতীয় সন্তানের চেয়ে তৃতীয় সন্তানে হওয়ার চান্স আরো বেশি। এটা মানে এগুলো কিন্তু ব্যাপারগুলো মনে রাখবে, এমন না যে হবেই দ্বিতীয় সন্তানের হবেই 100%, তা না কিন্তু। কথা হচ্ছে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তৃতীয় সন্তান আরো বেশি, বেশিও যেতে পারে। এই জন্য বলেন না আল্লাহর উপর, এই যে ব্যাপার হচ্ছে এটা, যেটা কিন্তু আসলে পারফেক্ট কিছু বলা যায় না। যেমন হবে মনে করো এইডস রোগীর সাথে তোমার জন্ম মিলন হয়েছে, তোমার এইডস হবে, এটা শিওর না, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হবে তা হবেই তা না কিন্তু, এইরকম কিন্তু মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। তাই দেখো দ্বিতীয় সন্তানের অনেক বেশি সম্ভাবনা আছে যে মায়ের দেহে যে আগের বার অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছিল, সেগুলো দ্বিতীয় সন্তানের দেহে এসে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে তোমার আরবিসিকে ভেঙে ফেলবে। আরবিসি ভেঙলে বিলিরুবিন, সবাই বুঝতেছো আশা করি, তাই না? বিলিরুবিন, এবং বিলিরুবিন বেড়ে যাওয়াকে বলা হয় জন্ডিস, এবং এই ধরনের জন্ডিসকে বলা হয় প্যাথোলজিক্যাল জন্ডিস। এমনিতেই একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার একটু জন্ডিস হয়, ফিজিওলজিক্যাল, ওটা আবার ঠিক হয়ে যায় নর্মালি, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হয় এই ক্ষেত্রে, এবং এটা দ্বিতীয় সন্তান ফেস করার সম্ভাবনা আছে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে ফেস করার সম্ভাবনা আরো বেশি, কারণ আরো বেশি অ্যান্টিবডি মায়ের বডিতে থাকবে। চতুর্থ সন্তানে আরো বেশি। তো এটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে ফিটাসে এরিথ্রোব্লাস্টোসিস হওয়া, মানে এরাইথ্রোব্লাস্ট যেটা আছে সেটা ফেটে যায়, ভেঙে যায়, বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ হলে বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে জন্ডিস। দেহ গা পা হলুদ হয়ে যায়, হ্যাঁ, পায়ের পাতা শুদ্ধ হলুদ হয়ে যায়, হাতের তালু পায়ের পাতা হলুদ হয়ে যায়, এবং এটা খুব ফাটাল একটা কন্ডিশন। তো দেখো ভ্রূণের রক্তে আরএইচ পজিটিভ, মা যখন আরএইচ নেগেটিভ, তখন অমরার মাধ্যমে আরবিসি, অমরার মাধ্যমে বুঝতেছই যে প্রসেসটা বলে আসছে, দ্বিতীয় বাচ্চার আরবিসিকে আরএইচ অ্যান্টিবডি আক্রমণ করবে। তাই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দেখো এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস পাবো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। এখন এইখানে একটা কথা আমি তোমাদের বলি, তোমরা একটু সার্ভে করো তোমাদের ফ্যামিলিতে। তোমাদের ফ্যামিলিতে সার্ভে করলে, সার্ভে বলতে এই যে তোমার এনেকডট না, সার্ভে করবা। এনেকডট মানে তোমার নিজেরটা জাস্ট দেখা, আর সার্ভে মানে কয়েকটা মানুষের উপর ইয়া করা। তো সার্ভে করে দেখো তোমার মামা, চাচা, খালা, ফুপা, নানা, দাদা, দাদি, নানি, এরকম কালেক্ট করে দেখবা যে কোনো না কোনো একটা ফ্যামিলিতে এমন আছে যে বাবা হচ্ছে পজিটিভ, মা হচ্ছে নেগেটিভ। মা হচ্ছে নেগেটিভ, বাবা পজিটিভ, মা নেগেটিভ। এবার ওদের সন্তানগুলো সার্ভে করো, ওদের প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, হ্যাঁ, সার্ভে করে দেখলা যে সবাই পজিটিভ। নেগেটিভও হইতে পারতো, তবে মনে করো সবাই হয়েছে পজিটিভ। বেশিরভাগ লোকই পজিটিভ রক্তের, তাই না? মনে করেন পজিটিভ হয়েছে। এবার তুমি তো আমাদের বইয়ে শিখে গেছো যে যদি বাবা পজিটিভ এবং মা নেগেটিভ হয়, তাহলে প্রথম বাচ্চা মায়ের রক্তে অ্যান্টিবডি তৈরি করে দিয়ে আসে, সেই অ্যান্টিবডিগুলো এসে দ্বিতীয় বাচ্চাকে আক্রমণ করে। অর্থাৎ দেখো বড় ভাই ছোট ভাইয়ের জন্য অস্ত্র মজুত করে রাখা গেছে মায়ের দেহে, যে যদি আমার ছোট ভাই আসলে গিয়ে মায়েরা ফেলাইস, আমার ভাগ কমে যাবে নাইলে, হ্যাঁ। তো দেখো প্রথম ভাই কিন্তু অ্যান্টিবডি মজুত করে দিয়ে রাখছে মায়ের দেহে দ্বিতীয় এবং তৃতীয় সন্তানকে মেরে ফেলার জন্য। তবে তুমি দেখবা যে না, তাদের সবগুলো সন্তান বাবা পজিটিভ মা নেগেটিভ হওয়া সত্ত্বেও, এবং সন্তান সবগুলো পজিটিভ, তবে তারা সবাই সুস্থভাবে বেঁচে আছে। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কোনো কাজই করতে পারে নাই। কারণ কি? কারণ আরএইচ ইনকম্প্যাটিবিলিটির পাশাপাশি মানুষের বডিতে এবিও ইনকম্প্যাটিবিলিটিও হতে পারে। এবিও ইনকম্প্যাটিবিলিটি, এবিও ইনটু কম্প্যাটিবিলিটি মানে কি? আরএইচ তো একটা অ্যান্টিজেন, আরএইচ অ্যান্টিজেন নিয়ে যদি এরকম ঝামেলা হয়, এবিও নিয়েও তো এরকম ঝামেলা হইতে পারে। তো দেখা যায় যদি কারো ক্ষেত্রে আরএইচ এবং এবি দুইটা ইনকম্প্যাটিবিলিটি একই সাথে থাকে, মানে বুঝো ব্যাপারটা, মনে করো বাবা হচ্ছে পজিটিভ মা নেগেটিভ, আবার বাবা হচ্ছে বি গ্রুপ মা হচ্ছে এ গ্রুপ, সেই ক্ষেত্রে দেখা যায় যে
এবিও ইনকম্পিটিবিলিটিও হয়, বুঝতেছো, যেহেতু ব্লাড গ্রুপ ম্যাচ করে নাই তাই এবিও ইনকম্পিটিবিলিটিও হয়, আবার যেহেতু পজিটিভ নেগেটিভ ম্যাচ করে নাই তাই আরএইচ ইনকম্পিটিবিলিটিও কিন্তু হয়। দুইটা ইনকম্পিটিবিলিটি যখন একসাথে হয় তখন দেখা যায় বাচ্চাটা আর কিছু হইতেছে না, একটা আরেকটাকে নাকচ করে দেয়, এটা অনেক মেকানিজম আছে জটিল, বুঝতে পারছো? অর্থাৎ দেখো, ব্লাড গ্রুপ যদি পুরোপুরি ভিন্ন হয় তাহলে বাচ্চাদের কিছুই হয় না। প্রবলেমটা হয় কখন? মনে করো একজন হচ্ছে বি পজিটিভ আর একজন হচ্ছে বি নেগেটিভ, বাবা পজিটিভ মা নেগেটিভ, তাহলে দেখো এবিও ইনকম্পিটিবিলিটি কিন্তু নাই, যেহেতু বিবি মিলে গেছে তাই এবিও ইনকম্পিটিবিলিটি কিন্তু নাই, তবে পজিটিভ নেগেটিভে অর্থাৎ আরএইচ ইনকম্পিটিবিলিটি হয়েছে। তো এইখানে কেউ কাউকে ক্যান্সেল করতে পারে না, যার ফলে এটা কিন্তু প্রকাশ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং পায়, বেশিরভাগ ক্ষেত্রেই পায় প্রকাশ। আর যদি দুইটা একই সাথে হয় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা সুস্থ, সব বাচ্চাই সুস্থ। এ হচ্ছে একটা ব্যাপার। এখন তোমাদের অনেকের মাঝেই টেনশন দেখা দিচ্ছে, আমি জানি, যে ভাইয়া আমার গ্রুপ তো পজিটিভ কিন্তু ওর গ্রুপ তো হচ্ছে নেগেটিভ, তাহলে কি করা যায়? ছেলেদের মনে আসতেই পারে বা মেয়েরাও ভাবতে পারো যে ভাইয়া আমার গ্রুপ হচ্ছে নেগেটিভ কিন্তু ওর তো পজিটিভ, তো কি করা যায়? তো কি করা যায়, বাদ দিতে পারো, এটা একটা উপায় আছে, তাই না? আর তোমার যদি বাদ দিতে খুব কষ্ট হয় তাহলে আরো ভালো উপায় সায়েন্স অলরেডি আবিষ্কার করে রাখছে, সেটা হচ্ছে তোমার একটা ইনজেকশন নিতে হবে মেয়েটাকে জন্মে। ইনজেকশনটার নাম হচ্ছে রোগাম, লিখে দিলাম একেবারে, রোগাম। এই ইনজেকশনটা মনে করো বাবা হচ্ছে পজিটিভ, তোমরা তো জানোই এখন থেকে, আগে থেকেই সবাই, বাবা পজিটিভ মা হচ্ছে নেগেটিভ। এমন যদি হয় সেক্ষেত্রে রোগামে যেটা থাকে, রোগামে অ্যান্টিবডিগুলো আগে থেকেই দেওয়া থাকে যাতে মা নিজে নিজে তৈরি না করে আর কি। আসলে যাই হোক, এখানে কিছু অ্যান্টিবডি মানে আরএইচ অ্যান্টিবডি আগে থেকেই দেয়া থাকে, আরএইচ অ্যান্টিবডি আগে থেকেই দেয়া থাকে, যে যাতে বাচ্চার দেহ থেকে যখন আরএইচ অ্যান্টিজেন মায়ের বডিতে যাবে, মাকে যাতে নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে না হয়। ওই যেগুলো আগের থেকে রক্তে ভেসে বেড়াইতেছে ওরাই যাতে অ্যান্টিজেনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। মা যদি একবার অ্যাক্টিভ হয় মায়ের বি সেল, তাহলে কিন্তু খবর খারাপ। মানে বি সেলকে আমরা বুঝতে দিব না যে অ্যান্টিজেন ঢুকছে, অ্যান্টিজেন ঢুকার সাথেই ওই যে অ্যান্টিবডিগুলো ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছে, ওরা গিয়ে অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলবে। বুঝো কিন্তু ব্যাপারটা। যদি মায়ের দেহে কোনো অ্যান্টিবডি দেওয়া না থাকে তাহলে কি হবে? বাচ্চার অ্যান্টিজেনগুলো যাবে, মায়ের বি সেল খবর পাওয়া যাবে, মায়ের বি সেল খবর পাইলে হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। এই কারণে আমরা কি করব? মায়ের বি সেলকে বুঝতেই দিব না তোর রক্তের ভিতরে অ্যান্টিজেন ঢুকছিল। এই কারণে মায়ের রক্তে আগে থেকে কিছু আরএইচ অ্যান্টিবডি দিয়ে রাখতে হয়। আরএইচ অ্যান্টিবডি দিয়ে রাখলে যখন বাচ্চার রক্ত থেকে আরএইচ অ্যান্টিজেন আসে তখন সেগুলোর বিরুদ্ধে ওরা কাজ করে এবং মায়ের বি সেল টেরই পায় না যে অ্যান্টিজেন ঢুকছিল। তো মায়ের বডিতে বাচ্চা হওয়ার আগে একটা এবং হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দিলে এটার কোনো প্রভাবই পড়ে না। যদি একটু সম্ভাবনা থাকে ইলেকট্রোপাইসিস হওয়ার 50% বা 10% যাই বলো, সেটা আর হবেই না। কি করতে হবে? প্রতিরোধ হচ্ছে রোগাম। যদি কোনো ক্ষেত্রে বাবা পজিটিভ মা নেগেটিভ হয়ে থাকে তবে মাকে বাচ্চা জন্ম নেওয়ার আগে একবার এবং বাচ্চা জন্ম নেওয়ার 72 ঘন্টার মধ্যে আরেকবার রোগাম নামক অ্যান্টিবডি দেওয়া হয় এবং এই অ্যান্টিবডি দিলে মায়ের বি সেল অ্যাক্টিভ হয় না, যার ফলে কোনো অ্যান্টিবডি মা নিজে নিজে তৈরি করে না এবং দ্বিতীয় বা তৃতীয় বাচ্চার আশা করা যায় কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে একটা প্রতিকার, বুঝতে পারছো? তাহলে কোনো টেনশন কিন্তু করো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এই যে রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য আবার তোমার তিনটা জিন দায়ী, তাই না? সি ডি ই। এখানে মনে রাখবা ডিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ডি যদি কারো ক্যাপিটাল থাকে সে হবে পজিটিভ, আর ডি যদি কারো থাকে স্মল আর সে হবে নেগেটিভ। অন্যগুলার কোনো খাওয়া নাই। অন্যগুলা কি আছে না আছে ফ্যাক্টর না, ডি হচ্ছে আসলে ফ্যাক্টর। এই কারণে অনেক সময় দেখবা এনটি ডি বলা হচ্ছে। আর এইচ আর ডি হচ্ছে একই কথা প্রায়, আর এইচ আর ডি হচ্ছে প্রায় একই কথা, ঠিক আছে? যে ডি যদি ক্যাপিটাল থাকে বা প্রকট থাকে তাহলেই সে হবে পজিটিভ, আর ডি যদি তোমার নেগেটিভ থাকে বা স্মল থাকে তাহলে সে হবে নেগেটিভ। কম্বিনেশনগুলো এরকম হতে পারে, দেখো সি ডি ই অথবা সি ডি ই অথবা সি ডি ই, এরকম 6 রকম কম্বিনেশন সম্ভব, আরও সম্ভব। তো মনে রাখবা ডি, তুমি জাস্ট ডি দেখবা, ডি যদি ক্যাপিটাল হয় পজিটিভ বলে দিবা, ডি যদি ক্যাপিটাল হয় পজিটিভ, ডি স্মল হলে নেগেটিভ। আর মনে করো সিও ক্যাপিটাল ইও ক্যাপিটাল মাঝখান দিয়ে ডি হচ্ছে স্মলার, তাহলে কি হবে? নেগেটিভ হবে, কারণ তোমার আশেপাশে দুটা দেখার দরকার নেই, তোমরা জাস্ট ডি দেখবা। তাহলে এইভাবে কিন্তু আসলে রক্তের গ্রুপগুলো কাজ করে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো রক্তের গ্রুপ ভালো মতো। এই হচ্ছে এই অধ্যায়ের প্রথম অংশের পড়া জেনেটিক্স। দ্বিতীয় অংশে আমরা বাকি টপিকগুলো পড়বো।
থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবা। নেক্সট ক্লাসে আশা করি সবাই করবা ভালো মতো, এবং ক্লাসগুলো পারলে তোমরা 2বার করে দেখো, ঠিক আছে? বা আমার মনে হয় বুঝতে পারবে একবার দেখেই। তারপর যদি আমি বলি সবার মাথার ক্যাপাসিটি তো সমান না, তাই না? এটা তো স্বাভাবিক। তোমার বন্ধু বুঝে একবার দেখে, তুমি একবার দেখে বুঝবা তা তো হবে না, তোমাকে আরেকবার দেখতে হবে। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু করার কিছু নেই, মন খারাপ করার কিছু নাই, পরিশ্রম করতে হবে। দেখো, যেই গাড়ির চাকাটা ছোট সেই গাড়িকে অনেক বেশি বার ঘুরতে হয়। তোমরা তো পড়ছো না পরিধির ব্যাপারটা, তো এই হচ্ছে এখানকার ব্যাপার। যেই গাড়ির চাকা ছোট সেটাকে বেশি ঘুরতে হবে, আর যেই গাড়ির চাকা বড় সেটা কম ঘুরলে অনেক দূর আগায় যাবে। এই হচ্ছে, ঠিক আছে, ভালো থাকো সবাই।